এই ভিডিওটিতে আমরা ক্যাশ ফ্লো স্টেটমেন্ট হতে আরও একটি অঙ্ক সমাধান করেছি। এই অঙ্কটিতে কিছু প্ল্যান্ট অ্যাসেট পারচেজ, বন্ড পেয়েবল, ইস্যু অফ বন্ড পেয়েবল এবং কিছু তথ্য এডিশনাল ইনফরমেশনের মধ্যে উল্লিখিত নাই। আমাদের ব্যালেন্স শিটে তুলনামূলকভাবে যাচাই করে দেখে কি ইস্যু করা হয়েছে এবং প্ল্যান্ট অ্যাসেটস কী পরিমাণ ক্রয় করা হয়েছে সেটা খুঁজে বের করতে হবে। তাই আমরা প্রশ্নটা পড়ি। দ্য ফলোইং ডাটা আর টেকেন ফ্রম দ্য বুকস অফ হামিদ লিমিটেড। হামিদ লিমিটেডের বই হতে নিচে তথ্যগুলো নেওয়া হয়েছে। আমাদের ক্যাশ রয়েছে 2018 সালের জন্য রয়েছে, 2017 সালের জন্য রয়েছে, অর্থাৎ কম্পারেটিভ ব্যালেন্স শিট এটা। কারেন্ট অ্যাসেটস আদার দেন ক্যাশ, ক্যাশ বাদে অন্যান্য চলতি সম্পদ। আমাদের চলতি সম্পদগুলো একাধিক আইটেমে নাই, একেবারে কারেন্ট অ্যাসেটস বলে দেওয়া আছে ক্যাশ বাদে। 2018 সালে 85,000, 2017 সালে 60,000। লং টার্ম ইনভেস্টমেন্ট রয়েছে। এরপর রয়েছে প্ল্যান্ট অ্যাসেটস, যোগফল আসলো 4,45,000, 2017 সালে 4,45,000। এরপর আমরা যাচ্ছি অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনে। আমাদের 2018 সালে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন রয়েছে, 2017 সালের জন্য রয়েছে। কারেন্ট লাইবিলিটিস আছে, বন্ডস পেয়েবল আছে, কমন স্টক, রিটেন আর্নিংস এবং টোটাল। আমাদের এডিশনাল ইনফরমেশনে কিছু অতিরিক্ত তথ্য রয়েছে। হেল্ড টু ম্যাচুরিটি সিকিউরিটিজ ক্যারিড এট এ কস্ট অফ টাকা 43,000। হেল্ড টু ম্যাচুরিটি সিকিউরিটিজ মূল্য হচ্ছে 43,000 টাকা অন December 31, 2017। ডিসেম্বর 31, 2017 আর সোল্ড ইন 2018, 2018 সালে বিক্রি করা হয়েছে টাকা 34,000। হেল্ড টু ম্যাচুরিটি সিকিউরিটিজ আমাদের এক ধরনের বিনিয়োগ। এই বিনিয়োগের ব্যয় ছিল ডিসেম্বর 31, 2017 পর্যন্ত 43,000 টাকা। এই 43,000 টাকার বিনিয়োগ আমরা বিক্রয় করেছি 34,000 টাকা দিয়ে। 43,000 টাকার বিনিয়োগ 34,000 টাকা দিয়ে বিক্রয় করেছি, 9,000 টাকার ক্ষতি হয়েছে। বিতে আছে প্ল্যান্ট অ্যাসেটস দ্যাট কস্ট টাকা 50,000 আর 80% ডেপ্রিসিয়েটেড। এটা 50,000 টাকা মূল্য একটা প্ল্যান্ট অ্যাসেটস যার 80% অবিচিত হয়ে গেছে। আর সোল্ড ডিউরিং 2018 ফর টাকা 8,000। 2018 সালে 8,000 টাকা দিয়ে বিক্রি হয়েছে। তাহলে আমরা যদি একটু হিসেবটা করে দেখি যে প্ল্যান্ট অ্যাসেটের মূল্য হচ্ছে 50,000 টাকা, 80% ডেপ্রিসিয়েটেড হয়ে গেছে, তাহলে 50,000 টাকার উপর যদি 80% ডেপ্রিসিয়েটেড হয়ে যায়, 50,000 টাকার 80% হচ্ছে 40,000 টাকা। তাহলে 50,000 টাকা থেকে যদি 40,000 টাকা ডেপ্রিসিয়েশন বাদ দিই, তাহলে আমরা 10,000 টাকা বুক ভ্যালু পাই। এই 10,000 টাকা মূল্যের বুক ভ্যালুর প্ল্যান্ট অ্যাসেটস আমরা 8,000 টাকা দিয়ে বিক্রয় করেছি, 2,000 টাকা ক্ষতি হয়েছে। এরপরে দেওয়া আছে নেট ইনকাম ফর দ্য ইয়ার ওয়াজ টাকা 46,000। এবছরের নেট ইনকাম ছিল 46,000 টাকা। ডিভিডেন্ড পেড অ্যামাউন্টেড টু টাকা 10,000। লভ্যাংশ পরিশোধ করা হয়েছে 10,000 টাকা। এরপর আমরা ডিকোয়ার্ডে যাচ্ছি। প্রিফার এ স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লো ফর দ্য ইয়ার 2080 ইউজিং ইনডিরেক্ট মেথড। পরোক্ষ পদ্ধতি ব্যবহার করে আমাদের একটি ক্যাশ ফ্লো স্টেটমেন্ট প্রস্তুত করতে বলছে। আমাদের হামিদ লিমিটেড স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লো ইনডিরেক্ট মেথড ফর দ্য ইয়ার এন্ডেড December 31, 2018 হেডিংটা দিলাম। এরপর আমাদের ডিটেলস টাকা শিডিউলটার জন্য কত টানলাম। এরপর আমাদের এক নম্বরে যেটা করছি সেটা হচ্ছে ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস। আমাদের ক্যাশ ফ্লো স্টেটমেন্ট করতে 3টা অ্যাক্টিভিটিসই করতে হয়। প্রথমটা অপারেটিং অ্যাক্টিভিটিস, এরপর হচ্ছে ইনভেস্টিং অ্যাক্টিভিটিস এবং 3 নম্বরে গিয়ে ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস করতে হয়। আমরা প্রথমে অপারেটিং অ্যাক্টিভিটিস করব। আমাদের অপারেটিং অ্যাক্টিভিটিস করতে গেলে নেট ইনকাম দিয়ে শুরু করতে হয়। আমাদের এই প্রশ্নের মধ্যে নেট ইনকাম রিকোয়ার্ড এডিশনাল ইনফরমেশন সিটে দেওয়া আছে। নেট ইনকামটা হচ্ছে 46,000 টাকা, তাই আমরা নেট ইনকাম বলে দ্বিতীয় কলামে 46,000 টাকা বসালাম। এরপর লিখলাম অ্যাডজাস্টমেন্ট টু রিকনসাইল নেট ইনকাম টু নেট ক্যাশ প্রোভাইডেড বাই অপারেটিং অ্যাক্টিভিটিস। তারপরে গিয়ে আমাদের ডেপ্রিসিয়েশন এক্সপেন্সটা দেখাতে হবে। আমাদের ডেপ্রিসিয়েশন এক্সপেন্স কত সেটা বের করতে, অর্থাৎ এডিশনাল ইনফরমেশনের মধ্যে ডেপ্রিসিয়েশনের কত টাকা সেটা স্পষ্ট করে দেওয়া নাই, কিন্তু আমাদের অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন রয়েছে যেখান থেকে আমরা সহজে ডেপ্রিসিয়েশনটা বের করতে পারি। আমাদের 2017 সালে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন রয়েছে 40,000 টাকা এবং 2018 সালে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন হচ্ছে 20,000 টাকা। তাহলে আমাদের 2017 সালে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন 40,000 টাকা ছিল। আমরা একটা প্ল্যান্ট অ্যাসেট সেলস করে দিয়েছি যেখানে 50,000 টাকার 80% আমাদের ডেপ্রিসিয়েটেড হয়ে গিয়েছিল, অর্থাৎ 40,000 টাকা ডেপ্রিসিয়েটেড হয়ে গিয়েছিল। তাহলে আমাদের প্ল্যান্ট অ্যাসেটস থেকে যে 40,000 টাকা 2017 সালে ছিল, এই প্ল্যান্ট অ্যাসেটটা বিক্রি করার কারণে সেখান থেকে 40,000 টাকা
ডেপ্রিসিয়েশন আমাদের কমে দিতে হবে, কারণ এই ডেপ্রিসিয়েশনটা আমরা বিক্রি করে দিয়েছি, আমাদের প্রতিষ্ঠানে এই প্ল্যান্ট অ্যাসেটস নাই। তাহলে 40,000 টাকা থেকে যে প্ল্যান্ট অ্যাসেটস বিক্রি করেছি সেটার উপর 50,000 টাকার 80%, 40,000 টাকা ডেপ্রিসিয়েশন বাদ গেলেই আমাদের 2018 সালে আর ডেপ্রিসিয়েশন থাকে না। কিন্তু 2018 সালে নতুন করে আবার 20,000 টাকা ডেপ্রিসিয়েশন হয়ে গেছে। এই 20,000 টাকায় হচ্ছে আমাদের এই বছরের ডেপ্রিসিয়েশন। এরপরে আমরা ডেপ্রিসিয়েশন এক্সপেন্স বলে 20,000 টাকা দেখালাম। এরপরে যে আমাদের নাম্বার ইনফরমেশনে দেওয়া আছে, হেল্ড টু ম্যাচুরিটি সিকিউরিটিজ ক্যারিড এট আ কস্ট অফ 43,000, 43,000 টাকা মূল্যের বিনিয়োগ আমরা 2018 সালে এসে 34,000 টাকায় বিক্রি করেছি, 9,000 টাকা লস হয়েছে। আমরা লস অন সেল অফ ইনভেস্টমেন্ট বলে 34,000 টাকা থেকে 43,000 টাকা বিয়োগ করে 9,000 টাকা পেয়েছি। আমাদের ডেপ্রিসিয়েশন ধার্য করলে সম্পত্তির মূল্য কমে যায় এবং বিনিয়োগ বিক্রি করে ক্ষতি হলে সম্পত্তির মূল্য কমে যায়। তাই আমাদের নেট ইনকামটা হচ্ছে ক্রেডিট ব্যালেন্স। তাই এই দুটার কারণেই সম্পত্তির মূল্য কমে গেছে, তাই ক্রেডিট হবে। এ কারণে আমাদের পজিটিভ ফিগার হয়েছে, কারণ ক্রেডিটে যোগ হবে। এরপর একটা প্ল্যান্ট অ্যাসেট বিক্রি করা হয়েছে 50,000 টাকার, যার 80% ডেপ্রিসিয়েটেড হয়ে গেছিল 8,000 টাকা দিয়ে। আমরা এখানে বের করে দেখিয়েছি এই প্ল্যান্ট অ্যাসেট থেকে আমাদের লাভ হয়েছে না ক্ষতি হয়েছে। 50,000 টাকা হচ্ছে প্ল্যান্ট অ্যাসেটের মূল্য এবং সেটার উপর ডেপ্রিসিয়েটেড হয়েছে 50,000-এর 80%। তাহলে সেটা থেকে আমরা বিক্রি করে যে মূল্যটা পেয়েছি 8,000 টাকা সেটা বাদ দিয়েছি। তাহলে 50,000-এর 80% হচ্ছে 40,000 টাকা। 50,000 টাকা থেকে ডেপ্রিসিয়েশন 40,000 টাকা বাদ গেলে 10,000 টাকা আসে। সেখান থেকে বিক্রয় মূল্য 8,000 টাকা বাদ গেলে তাহলে আমাদের 2,000 টাকা লস হিসেবে থাকে। তাই আমরা দেখালাম লস অন সেল অফ প্ল্যান্ট অ্যাসেটস, অর্থাৎ প্ল্যান্ট অ্যাসেটস বিক্রয় করে 2,000 টাকা লস হয়েছে। আমাদের প্ল্যান্ট অ্যাসেট বিক্রি করে যে লসটা হয়েছে সেটার কারণে আমাদের সম্পত্তির মূল্য কমে যাবে, ক্রেডিট হয়েছে, তাই আমাদের সেটাও পজিটিভ ফিগারে দেখাতে হয়েছে। এরপরে আমাদের কারেন্ট অ্যাসেট আদার দেন ক্যাশ আমাদের 2017 সালে রয়েছে 60,000, 2018 সালে হচ্ছে 85,000, 25,000 টাকা বেড়ে গেছে। আমরা ইনক্রিজ ইন কারেন্ট অ্যাসেট আদার দেন ক্যাশ বলে 25,000 টাকা লিখেছি। কারেন্ট অ্যাসেট সম্পদ বাড়লে ডেবিট হয়, নেট ইনকাম ক্রেডিট, তাই সম্পদ বাড়ার কারণে ডেবিট হয়েছে, সেই নেগেটিভ ফিগার দেখাতে হয়েছে। এরপরে আমাদের আর কোনো কারেন্ট অ্যাসেটস নাই। নিচে আসলাম কারেন্ট লাইবিলিটিসে। আমাদের কারেন্ট লাইবিলিটিস 2017 সালে 22,000 টাকা ছিল, 2018 সালে এসে সেটা 40,000 টাকা হয়ে গেছে, অর্থাৎ কারেন্ট লাইবিলিটিস 18,000 টাকা ইনক্রিজ হয়েছে। আমরা ইনক্রিজ ইন কারেন্ট লাইবিলিটিস বলে লিখলাম 40,000 বিয়োগ 22,000, তাহলে 40,000 থেকে 22,000 গেলে আরও 18,000 থাকে। আমাদের কারেন্ট লাইবিলিটিস বাড়লে ক্রেডিট হয়, নেট ইনকামও ক্রেডিট, তাই এটা নিয়ে পজিটিভ ফিগার হয়েছে। এরপরে প্রথম কলামের টাকা আমরা যোগ বিয়োগ করে পরবর্তী কলামে নিয়ে গেলাম, 24,000 টাকা পেলাম। 46,000 আর 24,000 যোগ করে নিচে নামিয়েছি, 70,000 টাকা হলো। এই 70,000 টাকার নাম দিয়েছি আমরা নেট ক্যাশ প্রোভাইডেড বাই অপারেটিং অ্যাক্টিভিটিস। এরপর আমরা 2 নম্বর অ্যাক্টিভিটিসে কাজ করতেছি। আমাদের 2 নম্বর অ্যাক্টিভিটিসটা হচ্ছে ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। আমাদের 2 নম্বর অ্যাক্টিভিটিসে কোনো সম্পদ ক্রয় করলে, সম্পদ বিক্রয় করলে এই দফাগুলো এখানে আনতে হয়। তাই আমরা প্ল্যান্ট অফ assets that cost 50,000 were 80% depreciated and were sold during 2018 for টাকা 8,000। 8,000 টাকা দিয়ে যে প্ল্যান্ট অ্যাসেটটা বিক্রয় করেছি প্রথমে সেটা দেখালাম, সেল অফ প্ল্যান্ট অ্যাসেট 8,000 টাকার। এরপর আরেকটা হেল্ড টু ম্যাচুরিটি সিকিউরিটিজ ইনভেস্টমেন্ট বিক্রয় করেছি 34,000 টাকা দিয়ে। এরপরে লিখলাম সেল অফ হেল্ড টু ম্যাচুরিটি ইনভেস্টমেন্ট, সেটা হচ্ছে 34,000 টাকায়। এরপর আমাদের তথ্যের মধ্যে এডিশনাল ইনফরমেশনে কোনো সম্পদ এবং কোনো বিনিয়োগ ক্রয় বিক্রয় করছে এ ধরনের কোনো তথ্য নাই। 2টা তথ্য ছিল, সেই 2টা তথ্য আমরা দেখাইছি। দেখানোর পরে আমাদের একটু ব্ল্যাঙ্ক শিট যাচাই করে দেখতে হবে। তাহলে আমরা প্রথমে লং টার্ম ইনভেস্টমেন্টটা দেখি। আমাদের লং টার্ম ইনভেস্টমেন্ট 2017 সালে 53,000 টাকা ছিল এবং এরপরে বলা আছে 2018 সালে 43,000 টাকা বিক্রয় করে দিয়েছে। তাহলে 53,000 টাকা থেকে যদি 43,000 টাকা বিক্রয় করে দেয় তাহলে আর 10,000 টাকা 2018 সালে থাকে। তাহলে এখানে আর অদৃশ্যমান বা এখানে অন্তর্ভুক্ত হয় নাই, অলিখিত এ ধরনের কোনো লেনদেন ঘটে নাই। এরপর আমাদের দেখতে হবে প্ল্যান্ট অ্যাসেটস। আমাদের প্ল্যান্ট অ্যাসেটস 2017 সালে ছিল 2,15,000। সেখান থেকে একটা প্ল্যান্ট অ্যাসেটস বিক্রি করে দেওয়া হয়েছে, সেটা হচ্ছে 50,000। তাহলে প্ল্যান্ট অ্যাসেটস যদি বিক্রয় করে দেওয়া হয় কমে যাবে। তাহলে 2,15,000 টাকা প্ল্যান্ট অ্যাসেটস থেকে যদি আমরা যে 50,000 টাকা বিক্রয় করেছি সেটা বিয়োগ করলে আমাদের প্ল্যান্ট অ্যাসেট 2018 সালে 1,65,000 টাকা থাকার কথা, কিন্তু 2018 সালে 3,35,000 টাকা আসছে। এই অতিরিক্ত প্ল্যান্ট অ্যাসেট থাকার কারণ হচ্ছে প্ল্যান্ট অ্যাসেট পারচেস করা হয়েছে। তাই আমরা লিখলাম পারচেস অফ প্ল্যান্ট অ্যাসেটস, কত টাকার প্ল্যান্ট অ্যাসেটস পারচেস করছে সেটা আমরা বের করেছি। 3,35,000 টাকা হচ্ছে 2018 সালেরটা, সেটার সাথে আমরা যেটা
সেলস করে দিয়েছি সেটা যোগ করলাম এবং 2017 সালেরটা বিয়োগ করলাম। তাহলে 2018 সালের প্ল্যান্ট অ্যাসেটসের সাথে সেলসের পরিমাণ 50,000 টাকা যোগ করেছি এবং 2017 সালের প্ল্যান্ট অ্যাসেটস 2,15,000 টাকা বিয়োগ করেছি। বিয়োগ করার পরে আমাদের পারচেজ অফ প্ল্যান্ট অ্যাসেট আসলো 1,70,000 টাকা। প্ল্যান্ট অ্যাসেট পারচেজ করলে ব্যবসা প্রতিষ্ঠান থেকে নগদ টাকার বহির্গমন ঘটে, নগদ টাকা কমে যায়, তাই আমরা সেখানে ব্র্যাকেট দিয়ে দেখালাম। তাহলে 34,000, 8,000, 1,70,000 এই টাকাটা যোগ বিয়োগ করলে আমাদের দ্বিতীয় কলামে মাইনাস 1,28,000 টাকা আসে। আমাদের এটা নেগেটিভ ফিগার হওয়ার কারণে আমরা এটার নাম দিলাম নেট ক্যাশ ইউজড বাই ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। এরপর আমরা 3 নম্বর অ্যাক্টিভিটিসের কাজ করব, সেটা হচ্ছে ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। এখানে আমাদের ডিভিডেন্ড পে করলে দেখাতে হবে, কমন স্টক ইস্যু করলে দেখাতে হবে, বন্ড ইস্যু করলে দেখাতে হবে, বন্ডের টাকা পে করলে দেখাতে হবে। আমরা প্রথমে যেটা দেখিয়েছি সেটা হচ্ছে পেমেন্ট অফ ডিভিডেন্ড, ডিভিডেন্ড পরিশোধ। আমাদের ইনফরমেশনের ডিতে দেওয়া আছে ডিভিডেন্ড পেইড অ্যামাউন্টেড টু টাকা 10,000, 10,000 টাকার ডিভিডেন্ড লভ্যাংশ পরিশোধ করা হয়েছে। তাই আমরা পেমেন্ট অফ ডিভিডেন্ড বলে 10,000 টাকা দেখিয়েছি। ডিভিডেন্ড পে করলে প্রতিষ্ঠান থেকে টাকা চলে যায়, তাই সেটা নেগেটিভ ফিগারের ব্র্যাকেট দিয়ে দেখালাম। এরপরে আমাদের এডিশনাল ইনফরমেশনের মধ্যে 3 নম্বর অ্যাক্টিভিটিসে দেখাতে হবে এ ধরনের কোনো তথ্য নাই। তারপর আমরা একটু বন্ড পেয়েবল এবং কমন স্টকটা একটু মিলিয়ে দেখব। আমাদের 2017 সালে কোনো বন্ড পেয়েবল ছিল না, কিন্তু 2018 সালে বন্ড পেয়েবল 75,000 টাকা হয়ে গেছে। অর্থাৎ 2018 সালে এসে 75,000 টাকার বন্ড পেয়েবল বেড়ে গেছে। আমাদের বন্ড পেয়েবল তখনই বাড়বে যখন বন্ড পেয়েবল ইস্যু করা হবে। আমরা লিখলাম ইস্যুয়েন্স অফ বন্ড পেয়েবল, 75,000 টাকার ইস্যু করা হয়েছে। এরপরে কমন স্টকটা দেখব। আমাদের কমন স্টক 2017 সালেও 2,54,000, 2018 সালেও 2,54,000, অর্থাৎ কমন স্টকের কোনো হ্রাস বৃদ্ধি ঘটে নাই, কোনো ধরনের কমন স্টক ইস্যু করা হয় নাই। আমরা যোগ বিয়োগ করে পরবর্তী কলামে নিয়ে গেলাম, পজিটিভ 65,000 টাকা আসলো। এটাকার নাম দিলাম নেট ক্যাশ প্রোভাইডেড বাই ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। তাহলে আমাদের 3 অ্যাক্টিভিটিসের 3টা টাকা, একটা হচ্ছে 70,000, এরপর হচ্ছে মাইনাস 1,28,000, এরপর হচ্ছে 65,000। 3টে টাকা যোগ বিয়োগ করে আমরা পারলাম 7,000। এই 7,000 টাকার নাম দিয়েছি নেট ইনক্রিজ ইন ক্যাশ। সেটার সাথে আমরা অপারেটিং ক্যাশ ব্যালেন্স যোগ করেছি। আমাদের প্রশ্নের 2017 সালের অপারেটিং ক্যাশ ব্যালেন্স হচ্ছে 8,000 টাকা। 7,000 টাকার সাথে 8,000 টাকা যোগ করে নিচ্ছি, নামালাম 15,000 টাকা পেলাম। এই 15,000 টাকা হচ্ছে আমাদের এন্ডিং ক্যাশ ব্যালেন্স, অর্থাৎ 2018 সালের ক্যাশ ব্যালেন্স। তাই এটা ক্লোজিং ক্যাশ ব্যালেন্স হিসেবে আমরা 15,000 টাকা দেখালাম। আমাদের অঙ্কটা মিলে গেল।